নমস্কার। স্পোর্টস মিডিয়ার দর্শক বন্ধুদের সকলকে শুভ সন্ধ্যা। আজকে আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই ইস্টবেঙ্গল এবং চেন্নাই এফসির ম্যাচের ফলাফল জেনে গেছেন। আজকে এই ম্যাচ অ্যাওয়ে ম্যাচ ছিল চেন্নাইতে এবং চেন্নাইয়ের বিরুদ্ধে ৩-১ গোলে আজকে এই ম্যাচ জেতার ফলে ইস্টবেঙ্গল কিন্তু লিগ তালিকায় সরাসরি ৩ নম্বর স্থানে চলে এলো গোল পার্থক্যে। যেহেতু মোহনবাগানের থেকেও বেশি ইস্টবেঙ্গলের গোল পার্থক্য, সেই জন্য কিন্তু ৩ নম্বর স্থানে টপকে মোহনবাগান সুপার জায়ান্টকে টপকে কিন্তু ৩ এ চলে এলো এবং ৪ এ নেমে গেল মোহনবাগান সুপার জায়ান্ট আনটিল টুমরোস ম্যাচ। আজকে আপনাদের সামনে আপনারা এতক্ষণে যেহেতু ম্যাচের রেজাল্ট জেনে গেছেন, সেই জন্য ম্যাচের রেজাল্ট নিয়ে আজকে খুব একটা বেশি কথা বলবো না। কিন্তু আজকে ম্যাচ নিয়ে কয়েকটা কথা বলবার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমে ম্যাচ রিপোর্ট শুরু করার আগে একবার আমরা একটু লিগ টেবিলটার দিকে যদি আমরা একটু লক্ষ্য রাখি, তাহলে লিগ টেবিলটা একটুখানি আপনাদের দেখিয়ে দিই। যারা এখনো পর্যন্ত লিগ টেবিলটা দেখে ওঠার সময় পাননি, তাদের জন্য এই লিগ টেবিলটা আমি একবার একটু দেখাতে চাই। মুম্বাই সিটি এফসি এখনো পর্যন্ত কিন্তু আইএসএল এ ১ নম্বর স্থানে রয়েছে। তারা ৮টি ম্যাচ খেলেছে। ৮টি ম্যাচ খেলে তাদের ১৮ পয়েন্ট এবং গোল পার্থক্যে তারা ১০টি গোল করেছে এবং ৫টি গোল খেয়েছে। গোল পার্থক্যে ১০-৫, ১০:৫। এরপরে জামশেদপুর এফসি রয়েছে লিগ তালিকায় ২য় নম্বরে মুম্বাই সিটি এফসির পরে এবং তারাও কিন্তু ৮টি ম্যাচ খেলেছে। ৮টি ম্যাচে কিন্তু তাদের পয়েন্ট ১৫। তারা রয়েছে ২য় স্থানে এবং আজকের এই ৭ নম্বর ম্যাচটা খেলার পরে ইস্টবেঙ্গল এফসি কিন্তু সরাসরি ৩ নম্বর পজিশনে চলে এসছে ৬ থেকে উঠে। ৬ নম্বরে চলে গিয়েছিল এবং সেখান থেকে উঠে কিন্তু আজকের এই ম্যাচটা জেতার জন্য ৩ পয়েন্ট অর্জন করার সুবাদে আজকে কিন্তু ৩ নম্বর স্পটে চলে এসছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে লিগ টেবিলটা আপনাদের সামনে রেখেছি, সেখানে ইস্টবেঙ্গল কিন্তু দেখা যাচ্ছে ৭টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেয়েছে। অর্থাৎ আম এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি এই ৩ টে টিম কিন্তু এখনো পর্যন্ত ১৪ পয়েন্ট পেয়েছে এবং সমসংখ্যক ম্যাচ খেলেছে, ৭ টি করে ম্যাচ এবং তাতে কিন্তু ১৪ পয়েন্ট করে পেয়েছে। কিন্তু যেহেতু ইস্টবেঙ্গল অনেক বেশি গোল করেছে, আপনারা এখানে সরাসরি দেখতে পাচ্ছেন যে ১৯ টা গোল করেছে এবং ৫ টি গোল হজম করেছে ইস্টবেঙ্গল। ১৯:৫ এই রেশিওটা গোল পার্থক্য থাকার জন্য তারা কিন্তু মোহনবাগানকেও টপকে তারা কিন্তু ৩ এ চলে এসছে এবং ৪ এ নেমে গেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবং মোহনবাগানেরও সমসংখ্যক ম্যাচ খেলে তাদেরও ১৪ পয়েন্ট ইস্টবেঙ্গলের মতনই। কিন্তু যেহেতু তারা ৪ নম্বরে রয়েছে, গোল পার্থক্যে তারা পিছিয়ে রয়েছে ১৫:৪ তাদের গোল পার্থক্য। এরপরে হচ্ছে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসি ম্যাচ খেলতে নেমে গেছে অলরেডি। কেরালা ব্লাস্টার্স এগেইনস্ট তাদের আজকে ম্যাচ রয়েছে এবং ৭:৩০ থেকে সেই ম্যাচ শুরু হয়ে গেছে অলরেডি। আমরা সেই ম্যাচের ফলাফলের দিকে কিন্তু নজর রাখবো যে বেঙ্গালুরু এবং আ কেরালা ব্লাস্টার্স এর ম্যাচটা, সেখানে অবশ্যই চাইবো যে বেঙ্গালুরু যাতে এগিয়ে না যায়, ৩ টে পয়েন্ট না অর্জন করে। কিন্তু বেঙ্গালুরু এবারে যথেষ্ট ভালো টিম এবং যথেষ্ট ভালো ফর্মেও রয়েছে তারা এই টুর্নামেন্টে, কিন্তু তারা ভালো শেপে রয়েছে। সুতরাং কেরল ব্লাস্টার্স এর মতো নিচের দিকে থাকা একটা টিমের এগেইনস্টে যেই টিমটা ১৩ নম্বর পজিশনে রয়েছে এবারে লিগে, সেই টিমটার এগেইনস্টে যে ৩ পয়েন্ট পাবে এটা ধরেই নেওয়া যায়। খুব দুর্ভাগ্যবশত আজকে মাঠে পয়েন্ট লস করে ফেলে আসে। সেই হিসাবে কিন্তু আমরা ধরে নিচ্ছি বেঙ্গালুরু যে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে এবং আজকে কিন্তু ৮ নম্বর ম্যাচটা তারা খেলতে নেমেছে এবং যদি আজকে তারা ৩ টে পয়েন্ট অর্জন করে তাহলে কিন্তু ১৭ পয়েন্ট পেয়ে যাবে এবং আ তারা কিন্তু ২য় পজিশনে উঠে আসবে মুম্বাই সিটি এফসির পরেই। আজকে লিগ তালিকায় আমি এই পর্যন্তই আমি দেখালাম। বাকি টিমগুলো অনেকটাই নিচে রয়েছে। সুতরাং সেই টিমগুলোর এখন পর্যন্ত খুব একটা বেশি তাদেরকে বিশ্লেষণ করার সময় আসেনি। এবং আ যেহেতু আজকে ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে আমরা বেশি কথা বলব, সেইজন্য ইস্টবেঙ্গল ম্যাচের
আপনারা ম্যাচটা এত নজরে দিয়ে গেছে তাদের জন্য আমি একবার বলতে চাই, আজকে যেটা প্রথমেই আমার নজরে পড়েছে সেটা কিন্তু টিম লিস্ট। টিম লিস্টটা যেখানে যখনই প্রকাশ করা হয়েছে দলের পক্ষ থেকে অফিসিয়াল টিম লিস্ট দেওয়া হয়েছে, সেখানে কিন্তু ইউসুফ ইজাজারির নাম না থাকায়, অর্থাৎ পজিটিভ স্ট্রাইকার, যে পজিটিভ স্ট্রাইকার নিয়ে এতদিন আমরা সবকটা ম্যাচে ইস্টবেঙ্গলকে খেলতে দেখেছি টুর্নামেন্টে, এবং যে কোনো টিমই পজিটিভ স্ট্রাইকার তো অবশ্যই তারা টিমে রাখবে, কিন্তু আজকে যে টিম লিস্টটা তারা প্রকাশ করে সেখানে কিন্তু ইউসুফ ইজাজারির নাম ছিল না, এবং সেখানে সেই বিষয়টি কিন্তু যথেষ্ট অবাক করে। ইউসুফ ইজাজারি নেই, এমনকি তিনি না থাকলে তার পরিবর্তে যদি আমরা ডেভিডকে ধরি, ভারতীয় স্ট্রাইকার হিসাবে যদি তাকে ধরি, কিন্তু তিনিও কিন্তু তারও কিন্তু এইবারের টিম লিস্টে, আজকে টিম লিস্টে কিন্তু নাম ছিল না। এবং এই জিনিসটা কিন্তু প্রথমেই একটা বলা যেতে পারে যে ইস্টবেঙ্গল যে কি তারা স্ট্র্যাটেজি নিয়েছিল সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল ইউসুফ ইজাজারিকে তাদের টিম লিস্টে না রাখার জন্য। তারা চেয়েছিল কিন্তু প্রথম দিকটায় খানিকটা একটু মেপে খেলতে, যাতে সেকেন্ড হাফে এনার্জিটা বেশি রাখা যায়, কিন্তু কেননা আমরা দেখেছি চেন্নাইন এফসি কিন্তু দ্বিতীয়ার্ধে প্রচুর গোল করেছে। তারা যে কটা গোল করেছে তার 90% গোলই কিন্তু দ্বিতীয়ার্ধে 60 থেকে 70 মিনিটের মাথায় তারা করেছে। সুতরাং হয়তো এটা অস্কার ব্রুজনের মাথায় থাকতে পারে টিম তৈরি করবার সময়, যে ইউসুফ ইজাজারিকে বাইরে রেখে এবং তার যে এনার্জিটা, সেই এনার্জিটাকে বাঁচিয়ে রেখে দ্বিতীয়ার্ধে সেই এনার্জিটাকে কাজে লাগানোর জন্য সেটা হয়তো হতে পারে। সেই জন্য তিনি কিন্তু ইউসুফ ইজাজারিকে কিন্তু টিম প্রথম একাদশের বাইরে রেখেছিলেন টিমের। এছাড়া কিন্তু বলতে গেলে একটাই চমক ছিল, ওটাই যে ইউসুফ ইজাজারিকে ইনক্লুড না করা টিমে। বাকি টিম কিন্তু সমান যেরকম ছিল অন্যান্য দিনের মতো সেরকমই ছিল। কিন্তু আজকে যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে রশিদ যেহেতু সুস্থ ছিল, সেই জন্য মাঝমাঠে রশিদ নামতে পারে, এবং যথারীতি দেখলাম টিম লিস্টে কিন্তু রশিদের নাম ছিল, এবং টিম লিস্টে রশিদকে কিন্তু সেই অনুযায়ী কিন্তু মাঝমাঠে নামানো হয়েছে। যদিও আজকে তার খেলায় কিন্তু মানে সমর্থকরা, দর্শকরা কিন্তু তার খেলায় মন ভরেনি। তিনি আজকে যথেষ্ট স্লো ছিলেন। তাকে তার মুভমেন্ট থেকেও কিন্তু খানিকটা আন্দাজ করা যাচ্ছিল যে তিনি যেহেতু একটা সদ্য চোট থেকে উঠেছেন, সেই জন্য তার চোট যেহেতু তখনও পর্যন্ত এখনো মানে সদ্য চোট সারিয়ে উঠেছেন, সেই জন্য কিন্তু তিনি ফুল ফিট নন, এবং তার মুভমেন্টে কিন্তু খানিকটা ধরা পড়ছিল সেই রশিদের কিন্তু সেই ইনজুরিটা ধরা পড়ছিল। এছাড়া আজকে ম্যাচে বলতে গেলে প্রচুর সহজ সুযোগ নষ্ট করেছে ইস্টবেঙ্গল। আজকে ৩-১ গোলে জিতেছে ইস্টবেঙ্গল ঠিকই, কিন্তু ম্যাচটা যদি ৬-১ হতো তাহলে কিন্তু বা ৬-২ হতো, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু ছিল না। তার কারণ হচ্ছে গিয়ে আজকে প্রচুর সহজ সুযোগ নষ্ট করেছে ইস্টবেঙ্গল অনেকগুলো, বিশেষ করে বিশেষ করে বিষ্ণু এবং মিগুয়েল, তারা কিন্তু ফার্স্ট হাফেই ২টো করে সুযোগ নষ্ট করেছে। বিপিন একটা সুযোগ নষ্ট করেছে একদম ফার্স্ট হাফের একদম ইনজুরি টাইমে, কিন্তু তিনিও একটি সুযোগ পেয়ে গিয়েছিলেন। এছাড়া বলতে গেলে একদম আজকে চেন্নাই কিন্তু যথেষ্ট অবাক করে দেওয়ার মতো ফুটবল খেলেছে। অন্যান্য দিন তারা যেই ফুটবলটা খেলে, আজকে কিন্তু তার তুলনায় অনেকটাই কিন্তু তারা সাবলীল ছিল, এবং বিশেষ করে মাঝমাঠে নগুয়েরা এবং ডিফেন্সে কিন্তু যে বেমেমারের যে অন্তর্ভুক্তি, সেই বেমেমারের অন্তর্ভুক্তির ফলে কিন্তু তাদের ডিফেন্সটা অনেকটা স্ট্রং হয়ে যায়। যদিও সেটা এলসিনহোর একটা দুর্ভাগ্যজনক চোটের জন্য তাকে বেমেমারকে মাঠে নামতে হয় খুব ৭-৮ মিনিটের মাথাতেই, এবং সেখান থেকেই কিন্তু দেখা যায় যে চেন্নাই কিন্তু আস্তে আস্তে ম্যাচে ফিরতে থাকে। এবং প্রথম হাফটা যদি আমরা একটুখানি ফিরে তাকাই, তাহলে দেখতে পাবো যে ৭ মিনিটের মাথায় এডমন্ডের যে গোলটা, যেটা সল ক্রেসপোর থেকে অসাধারণ একটা ডিফেন্স সেরা থ্রু পাস বাড়িয়েছিল সল ক্রেসপো, এবং টোটাল চেন্নাই ডিফেন্সটা কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল যে অফসাইড ট্র্যাপ ফেলবে বলে, এবং তারা কিন্তু দেখা গেল রেফারি কিন্তু অফসাইডের বাঁশি মোটেও বাজাননি, এবং অফসাইড কিন্তু সেটা ছিলও না, কিন্তু তারা ভুল একটা মানে ট্র্যাপ তৈরি করেছিল অফসাইডের, যেই ট্র্যাপের মধ্যে ভেবেছিল তারা ইস্টবেঙ্গল সেই ফাঁদে পা দেবে, কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু
কোনো দিকে না থাকি তারা কিন্তু খেলাটা কন্টিনিউ করে। রেফারি কোনো রকম কোনো ইয়ে দেয়নি। তিনি বাঁশি বাজাননি। তিনি কিন্তু অ্যাডভান্টেজ দিয়েছিলেন এবং সেই খান থেকে আমরা দেখতে পাই যে সল ক্রেসপোর একটা মাপা সুন্দর ডিফেন্স ছেড়া থ্রু পাস ধরে কিন্তু এডমন্ড সুন্দরভাবে কর্নারে কর্নার মানে সেকেন্ড পোস্টে কিন্তু বলটা ডান পায়ে গোলে রাখে। এই এই গোলটা অসাধারণ। এই গোলটার পরেই আমরা ভেবেছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু আজকে ম্যাচে কিন্তু কর্তৃত্ব রাখবে, মাঝমাঠের কর্তৃত্ব রেখে দখল রেখে কিন্তু তারা খেলবে। কিন্তু আস্তে, আস্তে দেখা গেল সেই গোলটার পর থেকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ থেকে হারিয়ে যেতে শুরু করে এবং ক্রমশ কিন্তু ম্যাচে ফিরতে শুরু করে চেন্নাইন এফসি। এবং চেন্নাইন এফসি কিন্তু ফার্স্ট হাফে বেশ কয়েকটা বেশ কয়েকটা সুযোগ কিন্তু তারা পেয়েছিল এবং ২৮ মিনিটে চেন্নাই যে গোলটা করে, ইরফান এডওয়ার্ড যে ফাঁকায় যে বলটি পেয়ে যায় এবং দুটো ডিফেন্ডারকে বিট করে জাস্ট স্পিডে বিট করে দুটো ডিফেন্ডারকে কাঁধে নিয়ে তিনি কিন্তু প্রভসুকন গিলের ওপর দিয়ে যে বলটা চিপ করে গোলে পাঠিয়ে দেন। অসাধারণ গোল সেটা। কিন্তু সেই গোলটার আগে কিন্তু ২৩ মিনিটের মাথায় কিন্তু একটা অসাধারণ সেভ করে গিল এবং সেইটা যদি গিল যদি বিশ্বস্ত হাত যদি ওই গোলটা সেভ না করতো তাহলে কিন্তু ২৩ মিনিটের মাথাতেই কিন্তু এগিয়ে যেতে পারতো চেন্নাইন এফসি। এছাড়া আমরা তার আগে দেখতে পাই যে ২০ মিনিটের মাথায় কিন্তু আরো একটি সুযোগ পেয়েছিল চেন্নাই, কিন্তু এডওয়ার্ডের হেডে একটা গোল করার সম্ভাবনা এসছিল, কিন্তু সেটাও কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। সুতরাং আমরা এই পরিসংখ্যানগুলো থেকে কিন্তু বুঝতে পারি যে ওই গোলটির পরে ইস্টবেঙ্গলের ওই গোলটির পরে কিন্তু ক্রমশই ম্যাচে ফিরে আসে চেন্নাইন এফসি। যেটা সুযোগ করে দিয়েছে বলা যেতে পারে তাদেরকে ম্যাচে ফেরার জন্য কিন্তু ইস্টবেঙ্গলের মাঝমাঠ। এবং মাঝমাঠের দখল আস্তে, 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 আস্তে কমতে থাকে ইস্টবেঙ্গলের এবং তার ফলেই কিন্তু ম্যাচে ফেরার সুযোগ পায় এবং প্রচুর, প্রচুর গোলের এরকম সহজ সুযোগ নষ্ট করে। আজকে ইরফানকে সত্যি অসাধারণ লেগেছে এবং তিনি কিন্তু দারুণভাবে ইস্টবেঙ্গল ডিফেন্সকে কিন্তু আজকে ব্যস্ত রেখেছিলেন। আজকে আমরা দেখতে পাই যে আম আ আনোয়ার কিন্তু বেশ কয়েকটা খুব সুন্দর ইন্টারসেপ্ট করেছিলেন। না হলে কিন্তু সেই শটগুলো যদি ইন্টারসেপ্ট না হতো তাহলে কিন্তু মানে চেন্নাইন কিন্তু বেশ কয়েকটা আরো গোলের সুযোগ পেয়ে যেত। এবং ফার্স্ট হাফটার খেলা দেখে কিন্তু সত্যিই আমাদের মন ভরেনি। ইস্টবেঙ্গলের খেলা আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে ফার্স্ট গোলটার পরে হয়তো ইস্টবেঙ্গল আরো ঝাঁপিয়ে পড়বে। তারা কিন্তু সেকেন্ড গোলটা ইন্স্যুরেন্স গোলের দিকে তারা কিন্তু এগোবে এবং তারা ইন্স্যুরেন্স গোলটা কিন্তু তাড়াতাড়ি তুলে নেওয়ার চেষ্টা করবে। সেইটা কিন্তু একেবারেই হয়নি। এরপর আমরা ৩০ মিনিটের মাথায় দেখতে পাই যে বিষ্ণু কিন্তু আ নওয়াজকে চেন্নাইন গোলকিপারকে কিন্তু একা পেয়ে গিয়েছিলেন বক্সের মধ্যে। তাও তিনি কাটিয়েও কিন্তু তিনি গোল করতে পারেননি। তার কারণ তার সেকেন্ড টাচটা একটু জোরে হয়ে যায়। এবং সেকেন্ড টাচটা যেহেতু জোরে হয়ে যায় তার পা থেকে বলটা ছিটকে যায়। কিন্তু গোলটা তার সামনে ফাঁকা ছিল। তিনি যদি একবার একটু টোকা মারতে পারতেন সেই টোকা থেকেই কিন্তু একটা অসাধারণ বিষ্ণুর কিন্তু একটা গোল চলে আসতো। সুন্দরভাবে তিনি বক্সের মধ্যে বলটা পেয়ে গিয়েছিলেন এবং গোলকিপারকে কাটিয়েও গোল করতে পারলেন না। এটা যথেষ্ট দুর্ভাগ্যজনক। এটা তার একটা বলা যেতে পারে এক্সপেরিয়েন্স এর অভাব। তাকে আরো এই জায়গায় মাথা ঠান্ডা রাখতে হবে। বিষ্ণু কিন্তু মাথা ঠান্ডা রাখতে পারেননি বলেই আজকে কিন্তু আ তিনি সেকেন্ড টাচটা তার একটু হেভি হয়ে যাওয়ার জন্য তিনি গোলটা করতে পারেননি। এছাড়া ৪৩ মিনিটে বক্সে আবার কিন্তু ফের বিষ্ণু বল পেয়ে গিয়েছিলেন, কিন্তু তার শট সরাসরি নওয়াজ আটকে দেয়। খুব সুন্দর নওয়াজ সেভ করে। এছাড়া ৪৪ মিনিটে আরো একটি সুযোগ পেয়েছিলেন এডমন্ডের বক্সের ভেতর থেকে চিপ পেয়ে গিয়েছিল, কিন্তু মিগুয়েল সেটাকে টার্গেটে রাখতে পারেনি। আর ৪৬ মিনিটের মাথায় আমরা একটু আগে বলেই দিয়েছি আপনাদের যে বিপিনও একটি সহজ সুযোগ নষ্ট করে। তার শটও কিন্তু নওয়াজ আটকে দেয় চেন্নাইনের গোলকিপার। এরপরে আমরা দেখতে পাই যে সেকেন্ড হাফের খেলা শুরু হওয়ার পরে একটুখানি অ্যাম গা ঝাড়া দিয়ে উঠে কিন্তু ইস্টবেঙ্গল খেলেছে। কিন্তু আ সেই কাঙ্ক্ষিত যেই অ্যাম সুযোগটা, সেই সুযোগ যেন কোথাও একটা বারবার তারা মিস করছিলেন। সেই সুযোগগুলো আসছিল না, ঠিকমতো সুযোগ হচ্ছিল না। কিন্তু আ কাউন্টার অ্যাটাকে পাল্টা চেন্নাইন যে খেলাটা খেলছিল, সেটা থেকে কিন্তু বেশ কয়েকটা সুযোগ এসে গিয়েছিল তাদের পক্ষে কিন্তু গোল করবার। এবং আমরা দ্বিতীয়ার্ধে দেখলাম যে চিমা চুকু যখন নামলো, চিমা চুকু কিন্তু বেশ কয়েকটা সুযোগ পেয়েছিলেন। ৬০ মিনিটের মাথায় একটা সুযোগ পেয়েছিলেন। নগুয়েরা একটা সুযোগ পেয়েছিলেন।
প্রায় ৬০-৬২ মিনিটের মাথায় তার শট কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬০ মিনিটের মাথায় চিমা একটা সুযোগ পেয়েছিল। তার শট তিনি কিন্তু গোলে রাখতে পারেননি। এছাড়া ৬৩ মিনিটের মাথায় ইরফানের একটা শট আমরা দেখেছি যে সাইড নেটে গিয়ে পড়ে। এই জিনিসগুলো থেকে বোঝা যায় যে চেন্নাইন কিন্তু কতটা ইস্টবেঙ্গল ডিফেন্সকে কিন্তু কতটা ব্যস্ত রেখেছিল, এবং ইস্টবেঙ্গল ডিফেন্স কিন্তু আজকে যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল একটা সময়। আমরা দ্বিতীয়ার্ধেও দেখতে পেয়েছি যে চেন্নাইন প্রচন্ড রকমভাবে প্রতি আক্রমণে তেড়ে ফুঁড়ে খেলতে থাকে, এবং তারা কিন্তু চেষ্টা করছিল যে ঘরের মাঠের আবহাওয়াটাকে কাজে লাগিয়ে এবং দর্শক সমর্থনটাকে কাজে লাগিয়ে তারা এই ম্যাচে কিন্তু ১-১ যে প্রথমার্ধের রেজাল্টটা ছিল, সেই ১-১ রেজাল্টটাকে ব্যবধানটাকে বাড়িয়ে নেওয়ার তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছিল। এবং এরপরে কিন্তু আমরা দেখতে পাই 64 মিনিটের মাথায় কিন্তু আবার একটা সেট পিস থেকে কিন্তু চিমাচুকুর একটা হেড লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরে আমরা দেখতে পাই যে ৬৭ মিনিটের মাথায় কিন্তু একটা সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল, এবং ওই ৬৬-৬৭ মিনিটের মাথায় থেকে আমরা যদি খেয়াল করি খেলাটা, আস্তে, আস্তে ইস্টবেঙ্গল কিন্তু বল হোল্ড করতে শুরু করে, এবং হোল্ড করে কিন্তু তারা প্রতি আক্রমণ তৈরির একটা চেষ্টা শুরু করে, যারই সুফল সেই ৬৭ মিনিটের মাথায় কিন্তু ইজ্জত জারি একটা সুযোগ পেয়ে গিয়েছিল বক্সের মধ্যে, তার শট নওয়াজ আটকে দেয়, এবং সেইটা কিন্তু প্রীতমের ভুলে বলটা ক্লিয়ার করতে পারেননি প্রীতম কোটাল, এবং সেই বলটা কিন্তু চলে আসে ইজ্জত জারির কাছে। ইজ্জত জারি যে শটটা নেয় সেটা কিন্তু নওয়াজ অসাধারণ দক্ষতায় বাঁচিয়ে দেয়। এরপরে ৭১ মিনিটের মাথায় আরো দুটো পরপর চান্স মিস করে ইস্টবেঙ্গল। তার মধ্যে একটি ইজ্জত জারির দুটো শট আবার আটকে দেয়। ইজ্জত জারি কিন্তু সেখান থেকে কিন্তু বেশ জোরালো শট নিয়েছিলেন, এবং অদ্ভুত অসাধারণ দক্ষতায় কিন্তু নওয়াজ সেই শটগুলো আটকে দেয়। এরপরে ৮৩ মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করতে হয়েছে আমাদের দ্বিতীয় গোলের জন্য। ৮৩ মিনিটের কিন্তু কাঙ্ক্ষিত সেই গোলটা আসে, এবং বিষ্ণু আজকে সত্যি একটা অসাধারণ ক্রস, যেটা মাপা ক্রস যাকে বলা যেতে পারে, সে মাপা ক্রস চেন্নাইনের বক্সে রেখেছিলেন, এবং সেখান থেকে ফাঁকা গোলে কিন্তু হেড করে বিপিন গোলটা করতে ভুল করেননি। দুর্দান্ত গোল, দুর্দান্ত বিপিনের হেড ফাঁকা গোলে প্রায় বলা যেতে পারে একরকম ভাবে। আর সবথেকে বড় কথাটা যেই বিপিন যেই ক্রসটা রেখেছিলেন, এত সুন্দর মাপা মেজারমেন্টের একটা ক্রস বিপিনের জন্য তিনি তুলেছিলেন। বিপিন ডান দিক থেকে আসছিলেন, বক্সের মধ্যে ছুটে আসছিলেন, এবং ঠিক তার মাথাতে পড়ে, এবং সেক্ষেত্রে কিন্তু নওয়াজের কিছু করবার ছিল না, বা চেন্নাইয়ের ডিফেন্ডারদেরও কিছু করবার ছিল না। বিপিনের মাথায় গিয়ে একদম ঠিক ওই বলটা পড়ে, এবং ফাঁকা গোলে কিন্তু যেহেতু কেটে বেরিয়ে যায় নওয়াজ, সেই জন্য কিন্তু বিপিন ফাঁকা গোলটা পেয়ে যায় সামনে, এবং বিপিন আলতো করে জাস্ট বলে মাথা ছুঁয়ে তিনি গোলটি করেন। এরপরে ৯৬ মিনিটের মাথায় লাস্ট গোলটা হয় একদম ইনজুরি টাইমের শেষ দিকে, কিন্তু তখন যেহেতু মরিয়া হয়ে চেন্নাই কাউন্টার প্রেসিং এর চেষ্টা করছিল, ঠিক সেখান থেকে কিন্তু বল পেয়ে যায়, একটা লুজ বল পেয়ে যায় ইস্টবেঙ্গল, এবং সেখান থেকে মিগুয়েল অনেকটা সেন্টার থেকে প্রায় তাকে দেখলাম যে ছুটে তিনি কিন্তু মানে অনেকটা বল নিয়ে রান করেছেন আপ টু দা চেন্নাইন বক্স, এবং সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাই যে চেন্নাইন বক্সে কিন্তু তিনি গিয়ে এত সুন্দর তার বাঁ দিক থেকে উঠছিলেন নন্দা, এবং নন্দাকে তিনি যেরকম ভাবে সুন্দরভাবে বলটা তার কাছে রেখেছেন, নন্দার সামনে কিন্তু শুধু নওয়াজ ছাড়া আর কিছু ছিলেন না, তিনি কিন্তু বক্সের মধ্যে বলটা সুন্দরভাবে প্লেস করেছেন, জাস্ট নওয়াজকে ফেলে একদম নওয়াজের পক্ষে সেই শটটা আটকানোর কোনো চান্সই ছিল না। এই পর্যন্ত হচ্ছে গিয়ে আমরা যেটা দেখলাম যে ইস্টবেঙ্গল এফসি কিন্তু আজকে এই ৩টে গোলের জন্য কিন্তু জয়ের সুবাদে তারা কিন্তু গোল পার্থক্যও অনেকটা এগিয়ে গেছে। বিশেষ করে মোহনবাগান সুপার জায়ান্টকে টপকে তারা কিন্তু আজকে ৩ নম্বর স্থানে চলে এসেছে, ৪ নম্বরে নেমে গেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এরপরে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে, যে বেঙ্গালুরু এফসি আজকে অলরেডি তারা নেমে গেছে কেরল ব্লাস্টার্সের সঙ্গে খেলতে, এবং এই ম্যাচের ফলাফলের দিকে অবশ্যই আমাদের সকলের চোখ থাকবে, এবং চাইবো আমরা ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে যদি আমরা দেখি এই ম্যাচটাকে, তাহলে আমরা চাইবো যে বেঙ্গালুরু অবশ্যই পয়েন্ট লস করুক এখানে কেরলের কাছে, যেটা আমরা মানে আমাদের একমাত্র চাহিদা। এবং এরপরে কিন্তু বেঙ্গালুরুর সঙ্গে যখন যে ম্যাচটা হবে ১৬ তারিখে যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেখান থেকে ইস্টবেঙ্গলকে অবশ্যই ৩টে পয়েন্ট নিতে হবে, কেননা এখান থেকে পিছিয়ে যাওয়া বা এখান থেকে হেরে যাওয়া বা একটা ম্যাচ ড্র করা মানে
পয়েন্ট মাঠে ফেলে রেখে আসা মানে টাইটেল চ্যাম্পিয়নশিপ টাইটেলটাকে কিন্তু এবারের মতো দূরে সরিয়ে দেওয়া। সুতরাং আজকে এই পর্যন্তই আপনাদের দর্শক বন্ধুদের জন্য এই পর্যন্ত আজকে ম্যাচের যে একটা ব্রিফ সামারি আপনাদের কাছে তুলে ধরলাম। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আগামীকাল মোহনবাগান সুপার জায়ান্টের খেলা রয়েছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে এবং সেই ম্যাচটার দিকেও অবশ্যই আমাদের চোখ থাকবে। তারা ৮ নম্বর ম্যাচ খেলতে নামছে মোহনবাগান এবং সেই ম্যাচটার দিকে আমাদের চোখ থাকবে এবং অবশ্যই কালকে আপনাদের সঙ্গে আবার আমরা সেই ম্যাচটির রিপোর্ট নিয়ে, ম্যাচ রিপোর্ট নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন দর্শক বন্ধুরা। পারলে যদি মনে করেন আমাদের এই লাইভটা যদি ভালো লাগে, এই ভিডিওটি যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, ভালো থাকবেন, শুভরাত্রি।